সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে হাজির হলাম আরও একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাস তোমাদের প্রথম অধ্যায়ের উপরে সম্পাদিত হবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথম অধ্যায় যার নাম হচ্ছে জীবন পাঠ, লাইফ লেসন্স যাকে বলা হচ্ছে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে 2026 ব্যাচে অথবা নবম শ্রেণীর যারা 2027 ব্যাচের পরীক্ষার্থীরা রয়েছে, তারা সকলেই যদি বায়োলজি বইটি পড়ো তাহলে প্রথম অধ্যায় তোমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে গিয়ে লাইফ লেসন্স কিংবা জীবন পাঠ। এই অধ্যায়টিতে আসলে জীববিজ্ঞানের উৎপত্তি, জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, ভৌত এবং ফলিত এই শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে শ্রেণীবিন্যাস বিদ্যা সম্পর্কিত বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। তো আজকের ক্লাসটিতে আমরা মূলত এখানে কয়েকটি বিষয়ের উপরে আলোচনা করব, তার একটি ছোট্ট সংক্ষিপ্তসার বলে নেই। আজকের আলোচনার বিষয়বস্তু হবে জীবের শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ইতোমধ্যেই অষ্টম শ্রেণীতে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে পড়ে এসেছ। তো আজকে তার বিস্তারিত একটি সংজ্ঞা থাকবে এবং শ্রেণীবিন্যাস বিদ্যার যিনি জনক ক্যারোলাস লিনিয়াস, তার সম্পর্কে একটু আলোকপাত থাকবে, যা কিনা তোমার এমসিকিউর জন্য সহায়ক হতে পারে এবং বইকেন্দ্রিক একটা আলোচনা। অপরদিকে সর্বশেষে রয়েছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। আসলে কেন আমরা শ্রেণীবিন্যাস করব, শ্রেণীবিন্যাসের গুরুত্ব কোথায়, এই নিয়ে আজকের ক্লাসটিতে থাকছে। তো চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি আজকের প্রথম অংশ, জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস শিক্ষার্থীবৃন্দ বা ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস। ক্লাসিফিকেশন আসলে কাকে বলে? আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের কাজ সম্পাদন করে থাকি। যেমন তুমি তোমার বইগুলো গুছিয়ে রাখছো, অথবা তুমি তোমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখছো, অথবা যেমন ধরো তুমি তোমার কোনো সরঞ্জামাদি গুছিয়ে রাখছো। আমরা যদি খুব সহজভাবে চিন্তা করি, তুমি তোমার পড়ার টেবিলে তোমার যে বইগুলো রাখছো, একটু খেয়াল করে দেখো, তোমার বইগুলো তুমি তোমার নির্দিষ্ট চিন্তা বা একটি ভিত্তি বা একটি কিছু বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে বইগুলোকে আলাদা আলাদা করে রাখছো। যেমন ধরো তুমি তোমার পড়ার বইগুলোকে একটি কলামে, অথবা দেখা গেল তুমি তোমার টেক্সট বুকের বাইরে যেই বইগুলো রয়েছে সেগুলো আলাদা একটা কলামে রাখছো, অথবা তুমি তোমার খাতাগুলোকে আলাদা আলাদা করে কোনো বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আলাদা করে ভাগ করে কোনো একটা স্তরে বা ধাপে রাখছো। আসলে শ্রেণীবিন্যাস এটি শিক্ষার্থীবৃন্দ। লক্ষ্য করো, এখানে বলা হচ্ছে জীবদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে মিল, অমিল এবং পারস্পরিক বিভিন্ন সম্পর্কের উপর ভিত্তি করে একটি জীবকে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র ইত্যাদি, এখানে ইত্যাদি বলতে আসলে আরও দুইটি ধাপ রয়েছে বা স্তর রয়েছে, সেগুলো হচ্ছে গণ এবং প্রজাতি। এখানে আর উল্লেখ করা হলো না যেহেতু সংজ্ঞাটি অনেক বৃহৎ হয়ে যাচ্ছে। তো সেখানে বিভিন্ন স্তর বা ধাপ অনুযায়ী এগুলোকে বলা হচ্ছে বিভিন্ন স্তর কিংবা ধাপ অনুযায়ী সাজানোর যেই পদ্ধতি তাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস কিংবা ক্লাসিফিকেশন। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু এই কথাটি তোমাদেরকে উদাহরণস্বরূপ একটু আগে বলতে চাচ্ছিলাম। সাজানো, আসলে তুমি তোমার বইগুলোকে, তুমি তোমার বিভিন্ন রকমের সরঞ্জামাদি কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজিয়ে থাকো। তো এখানেও আমরা একটি জীবকে সাজাবো। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আমাদের জীবজগতে অসংখ্য জীব রয়েছে। জীব বললে এখানে নিশ্চয়ই শুধু প্রাণীকে বোঝাচ্ছে না, অথবা শুধুই উদ্ভিদকে বোঝাচ্ছে না। আমরা জানি জীবজগতে উদ্ভিদ এবং প্রাণী ছাড়াও আরও বিভিন্ন রকমের জীব রয়েছে। আমরা এই অধ্যায়ে যখন সামনের দিকে এগোতে থাকব এই সম্পর্কে জানবো। জীবজগতে শ্রেণীবিন্যাস রয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে একটি জীবজগতে যেই জীবগুলো রয়েছে তার সংখ্যা মোটামুটি 5 রকমের কিংবা 5 ধরনের হয়ে থাকে। তো দুঃখিত, এই 5 ধরনের যে জীব রয়েছে প্রত্যেককেই আমাদের সাজিয়ে রাখতে হবে, হোক সেটা উদ্ভিদ, হোক সেটা প্রাণী কিংবা ভাইরাস, ব্যাকটেরিয়া, অথবা ধরো কোনো এককোষী জীব। প্রত্যেককে আমার সাজাতে হবে কোনো না কোনো ভিত্তির উপর নির্ভর করে বিভিন্ন ধাপে কিংবা স্তরে। তো এই বিভিন্ন ধাপে কিংবা স্তরে সাজানোর জন্য আমরা কাকে বেছে নেব? কিছু বৈশিষ্ট্যকে বেছে নেব শিক্ষার্থীবৃন্দ। এটাই বলা হয়েছে কিছু বৈশিষ্ট্য। একটা জীবের সঙ্গে আরেকটা জীবের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থাকতে পারে। তুমি যদি
একটি পিঁপড়ার সঙ্গে একটি মশাকে মেলাতে চাও, তাহলে জেনে রাখবে প্রাথমিকভাবে যেই মিলসম্পন্ন বৈশিষ্ট্যটি রয়েছে তা হচ্ছে দুজনই হচ্ছে প্রাণী। তারপরে তুমি স্তরে স্তরে এদেরকে আবার ভাগ করবে, এদেরকে আবার বৈশিষ্ট্য বিবেচনা করবে, সেই অনুযায়ী একটি জীবকে বা একটি প্রাণী বলো, উদ্ভিদ বলো, যাই বলো না কেন, তাদেরকে ধাপে ধাপে সাজাবে। তুমি তোমার খাতা বই পত্রগুলোও কিন্তু এইভাবে সাজিয়ে রাখো শিক্ষার্থীবৃন্দ। তো শ্রেণীবিন্যাস নিয়ে ভৌতবিজ্ঞানের একটি শাখা রয়েছে। তোমরা ইতিমধ্যেই ভৌতবিজ্ঞান এবং ফলিত বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে জেনে এসছো। তো ভৌতবিজ্ঞানের একটি শাখা রয়েছে শ্রেণীবিন্যাস সম্পর্কে, এই শাখাটিকে বলা হয় ট্যাক্সোনমি। এই শাখাটির নাম হচ্ছে ট্যাক্সোনমি। এবার আমরা চলে যাই এই ক্ষেত্রে, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে কি যেই লোকটি সবচেয়ে বেশি অবদান রেখেছেন বা যেই মহান বিজ্ঞানী অবদান রেখেছেন তিনি হচ্ছেন সেই ক্যারোলাস লিনিয়াস। দেখো, উনি আপসালা বিশ্ববিদ্যালয় আসলে সুইডেনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করেন। তো চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করলে আমরা তাকে বলতেই পারি উনি খুব সম্ভবত একজন ডাক্তারই ছিলেন। যাই হোক, তো চিকিৎসাশাস্ত্রে ডিগ্রিধারী সুইডেনের প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন শ্রেণীবিন্যাসের জনক। উনি একাধারে একজন চিকিৎসক ছিলেন, পাশাপাশি উনি একজন প্রকৃতি বিজ্ঞানীও ছিলেন। প্রকৃতি বিজ্ঞানী আমরা কিভাবে বুঝতে পারি, লক্ষ্য করো, অসংখ্য নমুনা পর্যবেক্ষণের মাধ্যমে তিনি সমগ্র জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করেন, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। সমগ্র জীবজগৎকে মূলত প্রথমে তিনি দুইটি ভাগে বিভক্ত করেন। তবে এখানে জানিয়ে রাখা দরকার, যদিও তিনি প্রথমে দুইটি ভাগে ভাগ করেন, পরবর্তীতে এই ধারণার কিন্তু পরিবর্ধন সম্পাদিত হয়েছে, পরিমার্জন সম্পাদন হয়েছে। এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতে পাই, এই অধ্যায় যখন সামনের দিকে আগাবো, সমগ্র জীবজগৎকে আসলে 5টি ভাগে ভাগ করা সম্ভব। তো আমরা যাব সেখানটায়, তার আগে আমরা জেনে নেব এই যে আমাদের শ্রেণীবিন্যাস রয়েছে, শ্রেণীবিন্যাসের বিশেষত্ব কোথায়, গুরুত্ব কোথায়, কেন আমরা শ্রেণীবিন্যাস করব। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, যদি গুরুত্বের কথায় আসি তাহলে বলতে হবে শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাস করে থাকি। এই যে আমি আমার কাপড়গুলো পরে আছি, এই কাপড়গুলো আমি যখন আলমারিতে একটা তাকে রাখি, দেখবে বা তুমি তোমার ক্ষেত্রে দেখবে এই কাপড়গুলো কিন্তু আমি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। যেমন ধরো, আমার শার্টগুলোকে আমি একটা ভাগে রাখবো, আমার প্যান্টগুলোকে আমি একটা ভাগে রাখবো। আবার চাইলে তুমি যদি তোমার শার্টগুলোকে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করতে চাও, যেমন ধরো তোমার হাফ শার্ট রয়েছে বা হাফ স্লিভ শার্ট রয়েছে অথবা ফুল স্লিভ শার্ট রয়েছে, যেই শার্টই হোক না কেন, এইখানে তুমি আবার শার্টগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারো। পাশাপাশি আরেকবার যদি লক্ষ্য করো যে তুমি তোমার গায়ের যে জামা রয়েছে শুধু শার্ট না, তোমার টি শার্টও রয়েছে, সেই ক্ষেত্রে টি শার্টকে আবার ভাগ করতে পারবে হাফ স্লিভ, ফুল স্লিভ ইত্যাদি ভাগে, বিভিন্ন ভাগে ভাগ করে তুমি তোমার আলমারির বিভিন্ন ধাপে এক একটা পোশাককে রাখো। তাহলে লক্ষ্য করতে পারো যে শ্রেণীবিন্যাসের গুরুত্বটা কোথায়। শ্রেণীবিন্যাস যদি আমরা কোনো জীবের করে থাকি তাহলে খুব সহজে শিক্ষার্থীবৃন্দ, খুব সহজে আমরা তাকে শনাক্ত করতে পারি। এই জীবজগতে রয়েছে প্রায় ধরো অসংখ্য উদ্ভিদ এবং অসংখ্য প্রাণী। তোমাদের বইয়ের হিসেব অনুযায়ী উদ্ভিদ রয়েছে প্রায় 4 লক্ষ এবং প্রাণী রয়েছে প্রায় 13 লক্ষ। এই ধারণার হয়তো বা পরিবর্তন ঘটবে, প্রতিনিয়তই নতুন নতুন প্রজাতি যেহেতু আবিষ্কৃত হচ্ছে। তো এই এত জীবের ভিড়ে আমরা একটা জীবকে আসলে কিভাবে শনাক্ত করব, বের করব, এই জন্য আসলে শ্রেণীবিন্যাসটা এতটা জরুরি। শ্রেণীবিন্যাস এর গুরুত্ব এই জায়গাতেই সবচাইতে বেশি। তারপরেও আরও কিছু বিশেষত্ব বা গুরুত্ব রয়েছে, যেই উদ্দেশ্যকে সামনে রেখে শ্রেণীবিন্যাস সম্পাদন করা হয়েছে, সেই উদ্দেশ্যগুলো তুমি তোমার যেই পাঠ্যপুস্তক রয়েছে সেই অনুযায়ী আমি এখানে লিপিবদ্ধ করলাম, একটু লক্ষ্য করে নাও। দেখো, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। আমি যে উদাহরণটা একটু আগে টেনেছিলাম, দেখো শার্ট, কত রকমের শার্ট হতে পারে বা কত রকমের গায়ের জামা হতে পারে সেটা সম্পর্কে ধারণা নেওয়া, অনেকটা এই ধারণাটার সাথে এই ধারণাটাকে তুমি মিলিয়ে নিতে পারো। লক্ষ্য করো, 2 নম্বরে বলা হচ্ছে জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সংরক্ষণ করা।
একটু আগে আমরা বলছিলাম জীবজগতে প্রায় লক্ষ লক্ষ জীব রয়েছে, উদ্ভিদ জগতে 4 লক্ষ উদ্ভিদ এবং প্রাণী জগতে প্রায় 13 লক্ষ প্রাণী রয়েছে। এই যে উদ্ভিদ এবং প্রাণীর সমাহার, আরও তো জীব রয়েছে, ব্যাকটেরিয়া একটি জীব, ছত্রাককে তুমি জীব বলতে হবে, এককোষী জীব একটি জীব। এই যে জীবের সমাহার, একটির সঙ্গে আরেকটির বৈশিষ্ট্য কিন্তু অমিল রয়েছে। তো এই জীবের সমাহারের মধ্যে ভিন্নতা রয়েছে, এই ভিন্নতা কোনটা কোন ধরনের সেইটা জেনে এই জ্ঞানটাকে সংরক্ষণ করা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। কারণ এই জ্ঞানটা আমি আবার কিভাবে পেতে পারি? যখন আমি শ্রেণীবিন্যাস করব বৈশিষ্ট্যের ভিত্তিতে, মিল অমিলের ভিত্তিতে, তখন কিন্তু অটোমেটিক কিছু না কিছু ভিন্ন জ্ঞান চলে আসবে। যেমন ধরো একটি পিঁপড়ার সঙ্গে টিকটিকি পার্থক্য কি? টিকটিকি হচ্ছে কি একটি মেরুদণ্ডী প্রাণী, পিঁপড়া হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী। আমি কিন্তু একটা জ্ঞান এখানে পেয়ে গেলাম। এই জ্ঞানটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে 3 নম্বরে কি বলা হচ্ছে দেখো, আহরিত পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। হ্যাঁ, এটি খুব জরুরি একটি বিষয়। আমি যে জ্ঞানটা গ্রহণ করলাম সেই জ্ঞানটাকে খুব সহজেই সংক্ষিপ্তভাবে কোনো একটা জায়গায় সংরক্ষণ বা উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। উপস্থাপন বললে পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন। যেমন ধরো একটা জীবের রাজ্য কি, পর্ব কি, শ্রেণী, বর্গ, গোত্র ইত্যাদি কি কি রয়েছে, কোনটা কোন পর্বে পড়বে অথবা কোন রাজ্যে পড়বে। যেমন ধরো সকল গাছকে আমরা রাজ্যে, প্ল্যান্টিং নামক রাজ্যে ফেলি। তো যখন আমি একটা রাজ্যে ফেলবো তখন থেকে আমি বোঝা যাচ্ছে যে এ আসলে উদ্ভিদ, এর সঙ্গে প্রাণীর কোনো সম্পর্ক নেই বা বৈশিষ্ট্যের মিল নেই। বোঝা গেল? তো এটাই বলা হচ্ছে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে হবে বিভিন্ন ধাপ অনুযায়ী তাকে সাজিয়ে। 4 নম্বরে বলছে প্রতিটি জীবকে শনাক্ত করে নামকরণের ব্যবস্থা করতে হবে। এটি খুব জরুরি আমাদের। তোমরা যদি লক্ষ্য করে থাকো, তুমি যদি তোমার পরিবেশে হাঁটো, প্রকৃতিতে একটু পর্যবেক্ষণ করো, দেখবে একই রকমের গাছ দুইটি থাকার পরেও, প্রায় কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ার পরেও তাদের কিন্তু বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে ভিন্ন। তো এই বৈশিষ্ট্য ভিন্ন হওয়ার কারণে তাদের কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতিও হতে পারে, এবং ভিন্ন প্রজাতি হওয়ার কারণে তাদের আলাদা আলাদা নামকরণ লাগবে। আমরা দুনিয়াতে যত জীবই পাই না কেন, নতুন যদি আগামীকাল একটি নতুন বৈশিষ্ট্যের প্রজাতি আবিষ্কৃত হয়, তাকেও নামকরণ করতে হবে। শ্রেণীবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাকে নামকরণের ব্যবস্থা করা। নামকরণের ব্যবস্থা তাকে করতে হবে। সর্বোপরি যেই কাজটা করতে হয়, জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করতে পারা এবং শনাক্ত করা যত জীব রয়েছে তাদের সংরক্ষণের ব্যাপারে সচেতন হওয়া। যেই জীবগুলো আমাদের জন্য জরুরি, যেই জীবগুলো গুরুত্বপূর্ণ, সেই জীবগুলোর সম্পর্কে জ্ঞান তো আহরণ করবই, নামকরণও করব, কিন্তু তাদেরকে যেন সংরক্ষণ করা যায় সেই বিষয়টাতে মনোযোগ স্থাপন করা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের যেই পাঠ, সেই পাঠ থেকে তোমরা শ্রেণীবিন্যাস কাকে বলে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি, এবং শ্রেণীবিন্যাসে যিনি রয়েছেন, জনক রয়েছেন, তার সম্পর্কেও জানতে পারলে। তো আমরা চেষ্টা করব 360 ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে নিয়মিত ক্লাসগুলো দিতে এবং অধ্যায়ভিত্তিক ছোট ছোট আকারে ক্লাসগুলো উপস্থাপন করতে। তো সকলকে শুভেচ্ছা এবং এতক্ষণ যাবৎ এই ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।